হালকা শব্দে কাঁচটা সরিয়ে দিতেই দমকা বাতাসে ভেসে বেরানো বৃষ্টির শীতল পানি ছুঁয়ে গেল রাত্রির শুকনো চোখমুখ। প্রতিটি ধুলোকণায় প্রেমের বার্তা নিয়ে ঘরজুড়ে ছড়িয়ে পড়ল মিষ্টি হিমেল হাওয়া। শিরশির করে উঠল শরীরের লোপকূপগুলো। ঘরে এসি চলছে, তার উপর এমন ঠান্ডা পরিবেশ। দাঁত কেঁপে উঠল রাত্রির। এত ঠান্ডায় থাকা যায় নাকি? দৈবাত উড়তে থাকা পর্দাগুলো একপাশে চাপিয়ে দিয়ে পিছনে ফিরতেই বিষম খেল সে। নিভ্রাণ শোয়া থেকে উঠে শটান বসে আছে। বশীভূত দৃষ্টি ঘুরছে তারই সর্বাঙ্গে। রাত্রি বিব্রতবোধ করল। লজ্জিত ভঙ্গিতে গায়ের ওড়না টেনে টুনে ঠিক করতে করতে বলল, উঠলেন যে? ওর আসল না। জোরসড়ো হয়ে কাছাকাছি এসে দাঁড়াল রাত্রি। নিভ্রাণ একবার পলক ফেলল। রাত্রির হাত টেনে তাকে মুখ বরাবর বসিয়ে দিল। মাথা নুইয়ে ফেলল রাত্রি। লোকটা বোধহয় হুঁশে নেই। সামনে বসায় মদের গন্ধটা বেশ ভালো করেই পাওয়া যাচ্ছে। নিভ্রাণ আলতো করে হাত রাখল তার গালে। মুখ ক্রমশ এগিয়ে খুব নিকটে এসে বলল, ওড়না ঠিক করছেন কেন? লজ্জা লাগছে? রাত্রি অস্পষ্ট আওয়াজ করল। নিভ্রাণ তার ওড়ের অপেক্ষা করল না। ধীর গলায় বলল, মেয়েরা কখন লজ্জা পায় জানেন? সব চাহনি কিন্তু তাদের লজ্জা দিতে পারে না। যখন মেয়েটা বুঝে যে অপর পাশের মানুষটা তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছে, ওই চোখে অন্য ভাষা আছে, তখনই তাদের দৃষ্টি নেমে যায়, মাথা ঝুঁকে চায়, ঠোঁট কেঁপে ওঠে। ঠিক তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি আপনার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছি, তাই না? রাত্রির সারা শরীরে কেউ যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিল। কি সব অলক্ষণে কথাবার্তা! কি অদ্ভুত শিহরণ! হৃৎপিণ্ডের কম্পন কমছে না কিছুতেই। নিভ্রাণ দূরত্ব বিনাশ করল। সর্বোত্তম নিকটে এসে রাত্রির ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বুলাল। ক্ষণিকেই চমকে উঠল রাত্রি। লোকটা কি এখনই ভয়ানক কিছু করে ফেলবে? চোখ তুলে তাকাল সে। লোকটার দৃষ্টি তার পাতলা ঠোঁট জুড়ে। নিভ্রাণের ঠোঁটের এক কোণ প্রসারিত হল খানিকটা। রাত্রি হাত মুঠো করে ফেলল। ভীত কণ্ঠে বলে উঠল, না। কিছুক্ষণ কেটে গেল সেভাবেই। মুখের উপর আছড়ে পড়া নিঃশ্বাসের তীব্রতা কমে আসতেই ধীরগতিতে বুজে ফেলা চোখ মেলল সে। নিভ্রাণ তখন স্বাভাবিক দূরত্বে আছে, তবে হাতটা লেপ্টে আছে গালের উপরই। রাত্রি ফাঁকা ঢোক গিলল। নিভ্রাণ তার কপালের উপর অবিন্যস্তভাবে উড়তে থাকা চুল কানের পিছে গুজে দিতে দিতে ভারী গলায় বলল, আমি মাতাল নই রাত। ভয় পাবেন না। রাত্রি একটু সহজ হল। নিভ্রাণের চোখের দিকে চেয়ে আমতা আমতা করে বলল, ভয় পাচ্ছি না। কিন্তু আপনি এসব খেয়েছেন কেন? আপনাকে তো কখনো সিগারেটটাও ছুঁতে দেখিনি। নিভ্রাণ স্নান হাসল। গাল থেকে হাত সরিয়ে বলল, আপনি তো কত কিছুই দেখেননি। এই আমি মৃতপ্রায় হয়ে কাতরাচ্ছিলাম শুধু একটাবার আপনার দেখা পাওয়ার জন্য। আর আপনি পরশুদিন কি করলেন? গমগমে গলায় বললেন, চলে যান। জানেন আমার কেমন লেগেছিল? আচ্ছা বলেন তো, এই নরম পাথরটাকে আমি কেন ভালোবাসতে গেলাম? রাত্রি দৃষ্টি লুকানোর চেষ্টা করে বলল, আপনি ঘুমাবেন না? আপনি সত্যি চলে যাবেন না তো? নিভ্রাণের সন্দেহজনক প্রশ্ন। রাত্রি দীর্ঘ শ্বাস ফেলল। এতক্ষণ ধরে সে ঘরে ঢুকেছে। বাইরের সবাই না জানি কি ভাবছে। এ বিষয়ে কিছু বলতেও পারছে না। নিভ্রাণ রেগে যেতে পারে। অতএব কিছু না বলাই শ্রেয়।
নিভ্রান ঘুমালে অন্তত বের তো হওয়া যাবে ঘর থেকে। নিভ্রানকে জোরপূর্বক শুইয়ে দিল সে। মাথার কাছে বসে চুলে আস্তে আস্তে বিলি কেটে দিতে দিতে বলল, কোথাও যাব না, আপনি চোখ বন্ধ করুন। নিভ্রান চোখ বন্ধ করল। সময় কেটে গেল অনেকক্ষণ। ভোর তখন 4টা। নিভ্রান ঘুমিয়েছে একটু আগে। রাত্রির এক হাত তার আঙ্গুলের ভাঁজে ভাঁজে নিবন্ধ, অন্য হাত তখনও অবিশ্রাম বিলি কেটে যাচ্ছে চুলের মাঝে। নিভ্রানের ঘুম আরও একটু গভীর হতেই খুব সাবধানে হাতটা ছাড়িয়ে নেয় রাত্রি। মাথা থেকে হাত সরিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায়। ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেয়। ঘর অন্ধকারে ছেয়ে যায়। ফার্স্ট এইড বক্সটা এখনো বিছানায়ই আছে। রক্তমাখা তুলোগুলো পড়ে আছে টেবিলে। কোনো রকমে পা ফেলে ড্রয়ার খুলে বক্সটা জায়গামত ঢুকিয়ে রাখে সে। তুলোগুলো হাতড়িয়ে হাতড়িয়ে একপাশে জড়ো করে রাখে। একটা দীর্ঘ হতাশ শ্বাস বেরিয়ে আসে। কম চেষ্টা তো করল না লোকটার পাগলামি কমানোর জন্য। আর কি ইবা করার আছে তার? ড্রয়িং রুমে তখন নিশাদ আর নাহিদা। নৌশাদ সাহেব ঘরে চলে গেছেন। নাহিদার চোখে ঘুম নেই। নিশাদ একটু আধটু ঢুলছে। রাত্রি বেরিয়ে এলো। সাথে সাথেই দুজোড়া চোখ উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করল তার দিকে। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। গলা নামিয়ে কোনো রকমে বলল, উনি ঘুমিয়েছেন। নিশাদের চোখে মুখে স্বস্তি খেলে গেল। নিজে নিজেই বিড়বিড় করল সে, যাক অবশেষে বাঘিনীর থাবায় বাঘ শান্ত হয়েছে। রাত্রি বুঝতে পারল না সে কি করবে। এখানে বসবে নাকি চলে যাবে? নাহিদার সাথে এখানে বসতেও ইচ্ছা করছে না। আবার নিভ্রানকে বলেছে সে কোথাও যাবে না। তার ভাবনার মাঝেই নাহিদা গলা ঝাড়লেন। নিচু গলায় বললেন, তুমি এখানেই থাকো। ঘুম ভেঙে তোমাকে না দেখলে আবার রেগে যাবে। নাহিদার কাছ থেকে এমন কথা মোটেও আশা করেনি রাত্রি। এই উদ্ভট মহিলার এহেন মিষ্ট ভাষা তার হজম হচ্ছে না। বসবে নাকি না দোটানার মাঝেই নিশাদ লম্বা হাই তুলে সোফায় গা এলিয়ে দিতে দিতে বলল, আমি এখন আপনাকে দিয়ে আসতে পারবো না আপু, ঘুম পাচ্ছে। আপনি বসুন তো। অগত্যা বসতেই হলো তাকে। নাহিদা যেখানে বসেছে সেই সোফার এক কোণেই চেপে বসল সে। কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। খানিক বাদে নাহিদা মিনমিন করে বলল, ও সারাদিন কিছু খায়নি। কোত্থেকে যেন ওই ছাইপাশ খেয়ে এসেছে। রাতে ফিরেও খায়নি। সকালে উঠলে যদি না খেতে চায় তবে তুমি একটু খাইয়ে দিয়ে যেও। তোমার কথা ফেলবে না। রাত্রি থতমত খেয়ে মাথা নাড়ল শুধু। নাহিদার সাথে কথা বলার রুচি হচ্ছে না, আবার মহিলার অসহায় মলিন চেহারা দেখে মাও হচ্ছে। মাথার ব্যান্ডেজ রহস্যটা জানতে ইচ্ছা করছে খুব। এটাও কি নিভ্রানের দ্বারা হয়েছে? হয়তো বা হ্যাঁ। লোকটা আর কি কি অঘটন ঘটিয়েছে কে জানে। নিশাদ মিটিমিটি হাসছে। রাত্রির দৃষ্টি এড়াল না। নিভ্রান যত শান্ত এই ছেলে ততই চঞ্চল। সকাল সকালই ঘুম ভাঙল নিভ্রানের। চোখের পাতায় কেউ যেন 10 টনের পাথর রেখে দিয়েছে। মাথায় ঝিমঝিম অনুভূতি। দুহাতে কপাল চেপে টলতে টলতে উঠে বসল সে। আশেপাশে রাত নেই। মেয়েটা ঠিকই চলে গিয়েছে। হা, রাত শুনবে তার আবদার। চরম অবাধ্য মেয়ে। পায়ে হালকা ব্যথা হচ্ছে। তবু বিছানা থেকে নেমে শটান দাঁড়িয়ে গেল নিভ্রান। টেনে দেয়া পর্দা দেখে একটু গলে গেলেও পাহাড় সমান অভিমানের ভিড়ে সেই খুশিটা নিমিষেই যেন পিষ্ট হয়ে গেল। এলোমেলোভাবে সোজা ওয়াশরুমে ঢুকল সে। মুখের উটকো গন্ধটা এখন নিজেরই সহ্য হচ্ছে না। এই দুর্গন্ধ নিয়ে সে রাতের এত কাছে ছিল ভাবতেই লজ্জা লাগছে।
মেয়েটা না জানি কি সব ভেবে বসে আছে নে, সবসময়ই তো এক ধাপ বেশি বুঝে। ফ্রেশ হয়ে চোখ মুখ না মুছেই পায়ে স্যান্ডেল দিয়ে ঘরের দরজা খুলল নিভ্রান। মেয়েটাকে কি ঠিক ঠাক পৌঁছে দিয়েছে নাকি খোঁজ নিতে হবে তো। ফ্লোরে কাচের টুকরাদের পসরা বসেছে যেন, সব ছড়িয়ে আছে। শান্ত দৃষ্টিতে ড্রয়িং রুমে চোখ বুলাতেই সবিস্ময় চোখ বড় বড় হয়ে গেল তার। এ কি দেখছে? রাত্রি তার মায়ের কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হতবিহব্বল গোছেই সামনে এগোল সে। নাহিদা ঘুমাচ্ছে সোফায় পিছের দিকে মাথা দিয়ে, আর রাত্রি তার কোলের উপর মাথা রেখে সোফায় পা ভাঁজ করে কাত হয়ে শুয়ে আছে। নাহিদার এক হাত রাখা রাত্রির কপালের উপর। অজান্তেই ঠোঁটে একটা গাঢ় হাসি চলে এলো নিভ্রানের। আরও কিছুক্ষণ একাধারে রাত্রি আর নাহিদাকে পর্যবেক্ষণ করল সে। বিস্মিত ভাবটা একটু কেটে যেতেই ঘাড় ফিরিয়ে দেখল পাশের সোফায় উল্টো হয়ে গভীর ঘুম দিয়েছে নিষাদ। নিভ্রান নিঃশব্দে নিষাদের সামনে যেয়ে দাঁড়াল। মাথায় আলতো করে চাটি মারতেই হুড়মুড় করে উঠে গেল নিষাদ। নিভ্রানকে শটান দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই একটু ভরকে গেল। বেগতিক কণ্ঠে বলল, কি সমস্যা? আমার মাথাও ফাটিয়ে দিবি নাকি? নিভ্রান ধ্যান দিল না তার বেসামাল কথাবার্তায়। তার ভাই এমনই। একটু থেমে রাত্রির দিকে ইশারা করল সে। বলল, এসব কি? ও এখানে ঘুমিয়েছে কেন? নিষাদ ঘাড় উঁচিয়ে দেখল। দৃশ্যটা দেখে নিতেই দুই ভ্রু উঁচু করে বিস্ময় প্রকাশ করল। তারপর আবারও ঘুমের ভাব করে বলল, আমি জানি না কিছু। এসব আমার ঘুমানোর পরে হয়েছে হয়তো। তোর তো খুশি হওয়া উচিত। এখন যা পাগলামি না করে বিয়ে করে ফেল, তারপর শান্তিতে থাকতে দে। বলে একটু থামল সে। তারপর দ্বিগুণ ভাব ধরে বলল, তুই তো 7 দিনেও পারলি না, আর আমি এক রাতেই কিভাবে নিয়ে আসলাম দেখলি? নিভ্রান মনে মনে হাসল। রাত্রির ঘুমন্ত চেহারার দিকে একদৃষ্টে চেয়ে থেকে স্বগতোক্তি করল, সবার সাথেই নরম। শুধু আমার বেলাতেই রাজ্যের যত সমস্যা এসে জুড়ে যায়। বাড়ি জুড়ে গম্ভীর নিস্তব্ধতা। এয়ার কন্ডিশনারের হালকা ভনভনে আওয়াজটা কানে আসছে শুধু। কপালের ক্ষতটায় একটা সরু চিনচিনি অনুভূতি হতেই ঘুম ভেঙে গেল নাহিদার। চোখ কুঁচকে ব্যথাটা সহ্য করার চেষ্টা করল। মুহূর্তেই অদম্য বিষাদের ধারালো দংশনে কেঁদে উঠল মাতৃসুলভ নরম মনটা। বাসনাহীন ছোঁয়ায় ব্যান্ডেজটার উপর আঙ্গুল বুলাল সে। গতকাল রাত্রিকে নিয়ে একটু বেশিই বলে ফেলেছিল। তাই হয়তো নিভ্রানের থেকে এটাই প্রাপ্য ছিল তার। নিজের যাচ্ছেতাই ব্যবহারের কথা ভেবে নির্মম কলসিত একটা শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। হেলানো মাথা সোজা করলেন নাহিদা। রাত্রি তখনও চুপটি করে ঘুমিয়ে আছে কোলের মাঝখানটায়। সেই নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি। মুখের উপর ছড়িয়ে পড়া ঘন চুলগুলো কানের পিছে গুজে দিয়ে আদুরে আবেশে মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘুমের ঘোরেই অপ্রত্যাশিত স্নেহ আশকারা পেয়ে হালকা নড়ে চড়ে উঠল রাত্রি। এক হাতে গাল চুলকে আবারও শক্তপোক্তভাবে ঘাপটি মেরে ঘুমিয়ে পড়ল ধীরে ধীরে, যেন এই কোলটা তার নিজস্ব মালিকানার অন্তর্ভুক্ত। নাহিদা নি শব্দে হেসে ফেললেন। মেয়েটা যথেষ্ট সুন্দরী। প্রথম দিন একটু চটা স্বভাবের মনে হলেও কাল বেশ নম্রভদ্রই মনে হয়েছে। পোশাক আশাকে বেশ শালীনতা আছে, কোনো উগ্রতা ছোঁয়া নেই। ওই দিন সে এত কিছু বলার পরও তেমন কোনো বেয়াদবি করেনি। আবার রাতের বেলা তাকে এসির মধ্যেও ঘামতে দেখে নিজে থেকেই গ্লাসে করে পানি এনে দিয়েছিল খাওয়ার জন্য। তাছাড়া যেই মেয়ে তার ছেলের জন্য মধ্যরাতে এভাবে ছুটে আসতে পারে তার প্রতি একটু নরম হওয়াই যায়। পারিবারিক আর্থিক খুঁতগুলো দেখেও না দেখার ভান করাই যায়। ভোরবেলা রাত্রিকে ঘুমের মাঝে ঢলে পড়তে দেখে তিনি নিজেই মাথাটা খুব সাবধানে কোলের উপর টেনে নিয়েছিলেন।
মেয়েটার ভেঙে আসা ক্লান্তিকর মুখটা তার মাতৃত্বে নাড়া দিয়েছিল খুব সহজেই। বাকি সব ভুলে সে আধঘুমন্ত রাত্রিকে সযত্ন ঘুম পাড়িয়েছিলেন কোলের মধ্য। দরজা খুলে বেরিয়ে আসলো নিভ্রান। পরনের জামাকাপড় পাল্টাতে গিয়েছিল সে। টি-শার্টে কেমন একটা মদের গন্ধ লেগেছিল, তাই রাত্রিকে জাগানোর আগে সেটা পাল্টে নেয়াই শ্রেয় মনে হয়েছে, নয়তো মেয়েটা আবার কি নাকি বলে ফেলে। নাহিদাকে জাগ্রত অবস্থায় দেখে একটু বিব্রত বোধ করল সে। মায়ের সাথে করা গতকালের আচরণে ভেতরে ভেতরে হাজারবার ক্ষমা চেয়ে ফেললেও মুখে এখন পর্যন্ত কিচ্ছুটি বলতে পারেনি। কোথায় যেন বাজছে, কি যেন একটা আটকে দিচ্ছে বারবার। কাছাকাছি আসতেই বেশ অবাক হয় সে। মা রাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাও সজাগ অবস্থায়। সে তো ভেবেছিল ঘুমের ঘোরে বোধহয় মেয়েটা ভুলে মায়ের কোলে চলে গেছে, তাই নাহিদার ঘুম ভাঙার আগেই রাতকে ঘরে নিয়ে যেতে এসেছিল সে। নাহিদা মেঝের দিকে চেয়ে আছে। নিভ্রানকে এদিকেই আসতে দেখে আরও একটু গুরুগম্ভীর হয় তার চেহারা। নিভ্রান ইতস্তত করল। নিজের মায়ের সামনে নিজেরই কেমন দমবন্ধ লাগছে। দ্বিধাগ্রস্ত গলায় ডাক দিল, রাত উঠুন। রাত্রি মধ্য কোনো পরিবর্তন পরিলক্ষিত হল না। নিভ্রানের ডাক তার কান পর্যন্তও পৌঁছায়নি। নাহিদা তখনও চুপচাপ ভাবলেশহীন ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিভ্রান আবারও ডাক দিতে গেলেই সে গম্ভীর কণ্ঠে বলল, মেয়েটা সারারাত ঘুমাতে পারেনি, ঘুম ভাঙলে নিজেই উঠে যাবে, কারো ডাকতে হবে না। নিভ্রান কয়েকবার চোখ ঝাপটাল, কপাল কুঁচকে বোঝার চেষ্টা করল, মা কি সত্যি সত্যি এসব বলছে? ঠিক অবিশ্বাস হচ্ছে না। এক রাতে এমন কি হয়ে গেল? তবুও মিহি প্রতিবাদ করল সে। বলল, ঘরে যেয়ে ঘুমাক। নাহিদার মনটা যেন চুপসে গেল। ছেলে কি তাকে এতটুকু বিশ্বাসও করতে পারছে না? তার মা কি এতই খারাপ? মেয়েটা একটু তার কোলে ঘুমাতেও পারবে না? সে কি এতটাই অধম, পরিত্যাগের যজ্ঞ? চোখ চিকচিক করে উঠল। ধরা গলায় বলল সে, আমি তো মেরে ফেলছি না ওকে। এখানে ঘুমালে কি সমস্যা? কেন ও না নোংরা মেয়ে, রাস্তার মেয়ে? এখানে তো ওকে শোভা পায় না। না চাইতেও বেশ উচ্চস্বরে কথা বলে ফেলল নিভ্রান। রাত্রির তন্দ্রা কেটে গেল নিমিষেই। দ্রুত চোখ মেলে নিজেকে নাহিদার কোলের উপর আবিষ্কার করতেই বিমূঢ় হয়ে উঠল অবচেতন মন। নাহিদা ততক্ষণে হাত সরিয়ে নিয়েছে মাথা থেকে। রাত্রি উদ্বিগ্ন গতিতে উঠে বসল। বিচলিত কণ্ঠে বলল, আমি আসলে বুঝতে পারিনি আন্টি। নাহিদা নিশ্চুপ। নিভ্রানের কথাগুলো আবার অনুশোচনার সাগরে ডুবিয়ে দিচ্ছে তাকে। আচ্ছা, তখন কেন সে ওসব বলল? এখন মনে হচ্ছে সে আসলেই খারাপ মানুষ। সমাজের গতানুগতিক চিন্তাধারা তার ভেতরের বিবেকটাকে গ্রাস করে ফেলেছে, অমানুষে পরিণত করে ফেলেছে। নিভ্রানের কথার পৃষ্ঠে কোনো কথা বলেই চুপচাপ সেখান থেকে উঠে গেলেন তিনি। তারপর ধীর পায়ে চলে গেলেন ঘরের ভেতর। নিভ্রান আলগা চোখে একবার দেখে নিয়ে পূর্ণদৃষ্টি নিক্ষেপ করল রাত্রির দিকে। দুহাত আড়াআড়িভাবে বুকের উপর ভাঁজ করে চাপা রাগ নিয়ে বলল, আপনি না কোথাও যাবেন না? রাত্রি অপরাধী চোখে তাকাল। সোফা থেকে পা নামিয়ে বসে মিন মিন করে বলল, যাইনি তো। চুপচাপ রুমে আসুন। আদেশী গলায় কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না নিভ্রান। রাত্রি দুহাতে চোখ ভরল। ছোট্ট একটা হাই তুলে দেয়ালে লাগানো বড় ঘড়িটার দিকে তাকাল। সকাল 8:20। আজকে শুক্রবার। ভার্সিটি নেই, কিন্তু বিকেলের দিকে একটা টিউশনি আছে। তারা নেই তেমন, তবু এখানে থাকতে অস্বস্তিতে কাটা দিয়ে উঠছে। এ বাড়ির সব ঝামেলা যে তাকে ঘিরেই। নিষাদ একবার ঘাড় উচাল। রাত্রিকে উদ্দেশ্য করে ম্যাজম্যাজে গলায় বলল,
ওই সোফার বড় বালিশটা দেন তো আপু। এই ছোটটায় মাথায় আটছে না। রাত্রি থতমত খেয়ে উঠে দাঁড়াল। নিষাদের ইশারা করা বালিশটা নিয়ে তার হাতে দিল। নিষাদ মুচকি হেসে কৃতজ্ঞতা জানাল। ঘুম ঘুম কণ্ঠেই বিড়বিড় করল, এ ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও একে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মাঝখান দিয়ে এদের পাড়াপাড়ি দেখতে দেখতে আমারই ঘুম হচ্ছে না। তারপর একটু গলা বাড়িয়ে বলল, আপনি জলদি যান তো ভাইয়ার কাছে, নয়তো আবার চেঁচাতে চেঁচাতে আমার অবশিষ্ট ঘুমটুকুও ধ্বংস করে দিবে। নিভ্রান ঘরের পর্দা সরিয়ে দিচ্ছিল। বৃষ্টি থেমে গেলেও বাহ্যজগৎ তখনও ভিজে চুপচুপে। মেঘের ঘন পড়তে সূর্য দেখা দিতে পারছে না। মেঘরৌদ্রের রেশারেশির জোরে আকাশের এক কোণে অলৌকিক একটা আলোকস্নির সরুরেখা সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে একটু পরেই যেন তা দুভাগ হয়ে আশ্চর্য কিছু বেরিয়ে আসবে ভেতর থেকে। রাত্রি ঢুকল তখনই। চুপচাপ যে বসল বিছানায়। মনটা একদম ভালো লাগছে না। মনে হচ্ছে এই মাছেলের মধুর সম্পর্কের মধ্য কাটা হয়ে বিধে আছে সে। একটা উটকো অসহ্য কাটা। অচিরেই নিজেকে কেমন ঝামেলা মনে হচ্ছে। কেন সব ছেড়ে ছড়ে এই লোকটাকেই তার ভালোবাসতে হল? সব অনুভূতি যে কেন এই লোকটার উপরই আছড়ে পড়ল? এত উপর নিচের কেন সমান হতে হল? রাত্রির বিষণ্ণ চেহারাটা এক পলক দেখে ধীর পায়ে এগিয়ে এলো নিভ্রান। রাত্রির ঠিক সামনে হাঁটু গেড়ে বসল। দুহাত নিজের হাতের মাঝে টেনে নিয়ে কোমল স্বরে বলল, মন খারাপ কেন? মা আবার বাজে কিছু বলেছে আপনাকে? না তো, বলে আতকে উঠল রাত্রি। লোকটা খালি নিজের মাকে ভুল বুঝে কেন? আবার তখন কিভাবে কথা বলল? নিভ্রান একমনে তার হাত দুটো নাড়াচাড়া করে যাচ্ছে। রাত্রি একটু সাহস জুগিয়ে বলল, আপনি উনার সাথে ওভাবে কথা বললেন কেন? নিভ্রান চমকাল না। রাত্রির হাত নাড়াচাড়া করতে করতেই নিচু গলায় বলল, আপনি জানেন না রাত, মা আপনাকে নিয়ে কত বাজে কথা বলেছে। রাত্রি দ্বিগুণ অস্থিরতা নিয়ে বলল, সে তো আমাকে নিয়ে বলেছে। কিছু বলার হলে আমি বলবো। আপনি ওমন ধমক দিয়ে কেন কথা বললেন? উনি কষ্ট পেলেন না? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মাথা ঠিক ছিল না। নিভ্রানের অকপট স্বীকারোক্তি। মেয়েটার গলায় একটা খ্যাপা খ্যাপা ভাব আছে। বোঝা যাচ্ছে নাহিদার সাথে তার ওমন ব্যবহার সে কিছুতেই মেনে নিতে পারেনি। রাত্রি আবার বলল, মাথা ঠিক ছিল না বলে এমন করবেন? আর আন্টির মাথায় ব্যান্ডেজ কেন? আপনি উনাকে মেরেছেন? বাদ দিন ওসব। রাত্রি হাসফাস করে উঠল। লোকটা কি সত্যিই নিজের মাকে মেরেছে? কণ্ঠে জোর দিল সে, বলুন। নিভ্রান দৃষ্টি নামিয়ে ফেলল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, দেখুন, আমি শোপিস ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু সেটা মাকে উদ্দেশ্য করে নয়। মায়ের মাথায় লেগে যাওয়াটা নিতান্তই একটা দুর্ঘটনা। আমি বুঝিনি। রাত্রির মুখটা আপনা আপনিই হা হয়ে গেল। অদ্ভুত বেদনায় নিংড়ে উঠল মন। তার নিজেরই খারাপ লাগছে না জানি ওই মহিলাটার মন লেগেছিল। নিজের ছেলে আঘাত করেছে। তার মাকে যদি সে নিভ্রানের জন্য আঘাত করত তবে তার মায়ের কেমন লাগত? নাহিদা যে এখন পর্যন্ত তাকে কিছুই বলেননি এই তো ঢের। নিজেরই একছুটে বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা করছে। অপরাধবোধে শরীর নেতিয়ে আসছে। কণ্ঠ কাদো কাদো হয়ে এলো। বর্ণনাতীত যন্ত্রণা নিয়ে সে বলল, আপনি এমন কেন করলেন? আপনার মা না উনি? আমি তো পড়ে আগে তো আপনার মা, তাই না? নিভ্রানের মলিন ঠোঁটের কোনায়ও হুট করেই একটুকরো হাসি এসে হাজিরা দিয়ে গেল। সামনের বসা অতি সাধারণ মেয়েটার অসাধারণ সারল্যতার ঘনবর্ষণে সিক্ত হয়ে উঠল এতক্ষণের রুক্ষ, অশান্ত, বেদনায় জর্জরিত মনটা।
কি নিদারুণ কটূক্তিহীন বাক্যগুলো! আমি তো পড়ে আগে তো আপনার মা, তাই না? লুকোনো হাসিটা ছোট্ট করে চারপাশে ছড়িয়ে দিয়ে এক হাঁটুতে ভর দিয়েই অর্ধেক উঠে গেল সে। রাত্রির বামগালে সস্নেহে হাত রেখে মাথাটা আলতো করে চেপে ধরল বুকের মধ্যিখানটায়। এত মায়ামাখা এই দৃশ্যটা! রাত্রি চুপ হয়ে গেল মুহূর্তেই। এই সময়টা, এই মুহূর্তটা, যখন যখন সে লোকটার বুকে মাথা রেখেছে, হাতে হাত বেঁধেছে, কাছাকাছি এসেছে, সেই সবগুলো শুভক্ষণ তার গোনায় গোনায় মুখস্থ। নাম, তারিখ, স্থান সহ মুখস্থ। অজানা এক শান্তিতে আখিপল্লব নেতিয়ে গেল। বুজে এলো চোখ। নিভৃণ মোলায়েম স্বরে বলল, তাই তো, মাই তো আগে। মাকে কষ্ট দেয়াটা আমার উচিত হয়নি বুঝলাম, কিন্তু মা যে আমার রাতকে ওসব বলল তা কি ঠিক? রাত্রি চুপ করে রইল। সে জানে জবাবটা না, কিন্তু এই কথাটা বলে এখন নিভৃণের রাগটা আরও চড়িয়ে দেয়াটা সমীচীন মনে হল না কিছুতেই। তার একটু চুপ করে থাকায় যদি মাছেলের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যেতে পারে তবে হোক না, এমন তো কোনো ক্ষতি হয়ে যাবে না তাতে। ভাবনার অকুল পাথারেই দরজায় খটখট শব্দ। নিভৃণ কিঞ্চিত বিরক্ত হল। মেয়েটাকে একটু কাছে টানলেই যত বাধা এসে দূরে সরো ধ্বনিতে হট্টগোল শুরু করে দেয়। কি দুর্বিষহ! অনিচ্ছা সত্ত্বেও রাত্রিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল সে। স্বাভাবিক কণ্ঠেই দরজার ওপাশের মানুষটাকে অনুমতি দিল, আসো। দরজা ফাঁক হতেই নাহিদাকে দেখা গেল। চোখাচোখি হতেই দৃষ্টি লুকিয়ে সন্তপনে বেডসাইড টেবিলের দিকে চলে গেল নিভৃণ। উল্টো দিকে ঘুরে উবু হয়ে ড্রয়ার খুলে অযথাই কিছু খোঁজার চেষ্টা করতে লাগল। নাহিদা শ্বাস আটকে ঘরে ঢুকলেন। রাত্রি উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। চোখে মুখ এমন অমস্তিষ্কে অস্বচ্ছতা। নাহিদা নিভৃণের থেকে চোখ সরিয়ে রাত্রির দিকে তাকালেন। ঠান্ডা গলায় বললেন, তুমি নাস্তা করে যেও, আগেই চলে যেও না আবার। রাত্রি বলার মতো কিছু পেল না। মাথা কাত করে সম্মতি জানাতেই চোখের ভাষায় কিছু একটা ইশারা করলেন তিনি। রাত্রি না বুঝে মাথাটা একটু এগিয়ে বিচলিত কণ্ঠে বলল, জি। নাহিদা নিভৃণের দিকে তাকালেন। সেকেন্ডে আবার রাত্রির চোখে চোখ রাখলেন। এবার কিছুটা হলেও ইঙ্গিতটা বোধগম্য হল রাত্রির। ভাষা ভাষা গলায় সে নিশ্চিত হওয়ার জন্য বলল, উনি খাবেন কিনা? নাহিদা অন্যদিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ালেন। রাত্রি প্রচণ্ড ইতস্তবোধ করল। সে কি বলবে এখন নিভৃণকে? আপনার মা আপনাকে খাইয়ে দিতে বলেছে, আমি কি আপনাকে খাইয়ে দিব? কেমন অদ্ভুত শোনায় এসব। তবু মহিলাটা চেয়ে রয়েছে এক বুক আশা নিয়ে। মানা করার জো নেই। খানিক আমতা আমতা করে সে ঘাড় ফিরিয়ে ঘুরে বলল, আপনি তো গতকাল থেকে কিছু খাননি, এখন খাবেন না? নিভৃণ একটু সময় নিল। পর না তাকিয়েই ছোট্ট শব্দে ওর দিল, খাব। নাহিদা মনে মনে প্রসন্ন ভঙ্গিতে হাসলেন। রাত্রি তার দিকে ফিরতেই প্রকাশ্য মিষ্টি করে হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিভৃণ যেন হাফ ছেড়ে বাঁচল। তবে নিজের অস্বস্তিটা যাতে রাত্রি বুঝতে না পারে তাই দ্রুত আলমারি থেকে জামাকাপড় বের করতে করতে বলল, শাওয়ার নিতে যাচ্ছি, আপনি এখানেই বসুন, আমাকে ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। কেন? নিভৃণ শক্ত কণ্ঠে বলল, বলেছি তাই। রাত্রি থামল। মানুষটা খুব অল্পতেই রেগে যায়। অন্য কেউ তাকে অযথা ধমকালে সে পাল্টা কত কথা শুনিয়ে দেয়, অথচ এর কাছে এলে সব যেন ধুলোপানি। ধমকেও বোধহয় প্রেম ঝরে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিভৃণ বলল, আজ তো অফ ডে, ভার্সিটি নেই, পড়াতে যেতে হবে কোথাও? বিকেলে 4টার দিকে। আচ্ছা, বলে আস্তে করে দরজাটা ভেতর থেকে আটকে দিল নিভৃণ।
ডাইনিং টেবিলে অস্থিতিশীল পরিস্থিতি। সবার চোখমুখ ধীর। রাত্রি মাথা নিচু করে চুপচাপ মুখে খাবার তুলছে। তার পাশে বসেছে নাহিদা। বড়দের সামনে নিভ্রানের গা ঘেঁষে বসে যাওয়াটা কেমন যেন লজ্জা লাগছিল রাত্রির। তাই সে নিজেই নাহিদার পাশে এসে বসেছে। নিভ্রান নিষাদ দুজন অপর পাশে। নৌসাদ সাহেব বসেছেন চারকোনো টেবিলের একা রাখা চেয়ার দুটোর একটায়। রাত্রি একদম কাছাকাছি। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেলে নৌসাদ সাহেবই মুখ খুললেন। নাম কি তোমার? রাত্রি এক পলক তাকিয়ে ভদ্রভাবে ওর দিল। জি রাত্রি। নৌসাদ সাহেব মাথা নাড়িয়ে আরো কিছু বলতে যাচ্ছিলেন। তার আগেই নিষাদ কপাল কুঁচকাল। আপনার নাম না রাত? রাত্রি হতবিহব্বল চোখে তাকাল। নিষাদ তখনও ভ্রু কুঁচকে ওরের আশায় চেয়ে রয়েছে। রাত্রির সংকুচিত অঙ্গভঙ্গি দেখে নিভ্রানি আগ বাড়াল। গ্লাসের পানিতে চুমুক দিতে দিতে বলল, ওটা আমি ডাকি। ওর ভালো নাম রাত্রি। নিষাদ এমন ভঙ্গিতে মাথা নাড়াল যেন খুব জটিল কিছু একটা বুঝে নিয়েছে। এর মধ্যেও বিদ্যমান মুখের ফিচেল মিটিমিটি হাসিটা। নৌসাদ সাহেব হালকা কেশে আবার বললেন, কলেজ নাকি ভার্সিটি? কোনো ইয়ার? রাত্রি আগের মতোই বিনীত কণ্ঠে বলল, ভার্সিটি, ফাইনাল ইয়ার। শুনলাম তোমার মা চট্টগ্রাম থাকেন। বেশি ব্যক্তিগত না হলে কারণটা বলা যাবে? রাত্রি অবাক হল। লোকটাকে দেখে বেশ বদমেজাজি মনে হয়েছিল, কিন্তু কথাবার্তায় কি সুন্দর স্নেহশীল, গোছানো, সুশ্রীল ভাব। রাত্রির মন গলে গেল। জি অবশ্যই। চট্টগ্রামে আমার মামার বাসা। বাবা মারা যাওয়ার পর থেকে মা ওখানেই থাকে। আমাদের বাসা চট্টগ্রামেই ছিল, কিন্তু মৃত্যুর পর বাবার বেশ কিছু ঋণ থেকে যাওয়ায় সেটা বিক্রি করে দেয়া হয়েছে। নৌসাদ সাহেব আচমকাই নিজের এক হাত রাত্রির মাথার উপর রাখলেন। আদরমাখা স্বরে বললেন, মন খারাপ করো না মা। মানুষের জীবনে কত কিছু হয়ে যায়। রাত্রি থতমত খেয়ে গেল। কৌশিককালেও ভাবেনি লোকটা এত ভালো। অচিরেই মাথা নত করে ফেলল সে। মৃদু কণ্ঠে বলল, এখন আর মন খারাপ হয় না আঙ্কেল। সয় গেছে। নৌসাদ সাহেব হাসলেন। মেয়েটাকে তার ভালো লেগেছে। বলতে গেলে খুবই ভালো লেগেছে। নিভ্রানের বিষয় কোনো কথা না বললেও এবারের ব্যাপারটা ভিন্ন। ছেলের পাগলামিতে একটা মেয়ে ঝামেলায় পড়ুক তা তিনি চাননি। সেজন্যই জীবনে প্রথমবারের মতো ছেলের এই ফ্ল্যাটে পা রেখেছেন। নয়তো এই কয়টা বছরে একবারও এখানে আসা হয়নি। জেদ বা চাপা অভিমানের রেশ ধরেই হয়তো। রাত্রির মাথা থেকে হাত সরিয়ে নিলেন তিনি। বললেন, তুমি ঢাকা এসেছ কত বছর হল? রাত্রির মনে হল এই বাবাতুল্য লোকটাকে সবকিছু বলে দেয়া যায়, নির্দ্বিধায়, অকপটে। অথচ নিভ্রান নাকি এই আশ্চর্য সুন্দর পরিবারটা ছেড়ে এখানে একা থাকে। হা, সেই ওর দিল। জি 4 বছরের মতো। কলেজ পর্যন্ত ওখানেই পড়েছি। ভার্সিটিটা শুধু এখানে। ঢাকায় আসার 1 বছরের মাথায়ই বাবা চলে যান। আচ্ছা আচ্ছা, তো তুমি নিভ্রানের অফিসে জব নিলেই তো পারো। এত কষ্ট করে টিউশনি করানোর কি দরকার? আমি রাত্রিকে মাঝপথেই চুপ করিয়ে নিভ্রান কঠোর গলায় বলে উঠল, ও টিউশনি করাই, এটা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই। অন্য কারোর? আমি তো সেভাবে বলিনি। নৌসাদ সাহেবের বিস্মিত, রাগী কণ্ঠস্বর। আরও একটা বর্ষর ঝগড়ার উৎপত্তি হতে দেখেই বুকটা ধরফর করে উঠল রাত্রির। এখানেও কেন্দ্রবিন্দু সে। তাদের কথা কাটাকাটিতে বাধা হয়েই সে দ্রুত বলল, আমি আসলে এভাবে কিছু করাটা পছন্দ করি না আঙ্কেল। জব যদি নিতেই হয় তবে অনার্সটা শেষ হোক, তারপর এপ্লাই করব। যোগ্যতা থাকলে তখনই হবে।
নৌসাদ সাহেব মনে মনে খুশি হলেন। বুঝতে পারলেন রাত্রি বিষয়টা এড়াতে চাচ্ছে। মেয়েটা বুদ্ধিমতী, বিচক্ষণ। তিনিও প্রসঙ্গ পাল্টিয়ে নরম গলায় বললেন, আজ তো শুক্রবার। তোমার তাড়া না থাকলে দুপুরে খাবারটা এখানেই করো। আমার ভালো লাগবে। রাত্রি মানা করতে পারল না। ছোট্ট করে সম্মতি দিল শুধু। মধ্যাহ্নের প্রহর পেরিয়ে যাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসছে পৃথিবীতে। সূর্যের আলো একটু একটু করে ঘুমিয়ে পড়ছে পশ্চিমা আকাশের কোলে। ঘড়িতে ৩:২৫। অধৈর্য হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল রাত্রি। নিভৃণ শার্ট প্যান্ট নিয়ে সেই যে ঢুকল ভেতরে আর বেরি হচ্ছে না। 10 মিনিট বোধহয় হয়ে গেছে। চেঞ্জ করতে এত সময় লাগে নাকি ছেলে মানুষের? এমনই তার দেরি হয়ে যাচ্ছে। 4টার মধ্যে ওই বাসায় থাকতে হবে। ওয়াশরুমের দরজায় নক করার জন্য হাত বাড়াতেই খট করে শব্দ হল। দরজা খুলে রাত্রিকে এভাবে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলল নিভৃণ। বলল, দেরি হবে না রাত। সময় মতোই পৌঁছে দিব। রাত্রি বোকা বোকা পায়ে সরে দাঁড়াল। আকাশী রঙের ফুলহাতা শার্ট গায়ে বেরোল নিভৃণ। হাতাটা কনুই পর্যন্ত গুটানো। ঘনপশমে লেপ্টে থাকা পুরুষালী হাতটায় চোখ বাঁধছে বারবার। এক হাতে ঘড়ি পরার ঢংটাও বেশ লাগছে। নিজের চিরচাইত লাজুক স্বভাবটাকে কোনায় চাপিয়ে রাত্রির সুন্দর চোখজোড়া বেশ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আয়নার নিভৃণকে। একদৃষ্টে, নিষ্পলক গতিতে। আয়নার ভেতর দিয়েই মেয়েটার দিকে ধ্যান গেল নিভৃণের। রাত্রির চোখ তখন তার বুকের খোলা বোতাম দুটোর মধ্যিখানটায়। মনে হচ্ছে কেউ খুব করে কাবু করে ফেলেছে তাকে। চোখের পাতা নড়ছেই না। নিভৃণ প্রথমে কিছু বলল না। যখন দেখল রাত্রির দৃষ্টি কিছুতেই সরেছে না বুক থেকে তখন সে চুলটা ব্রাশ করে চিরুনি নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমার দিকে সেভাবেই তাকাচ্ছেন যেভাবে আমি কাল আপনার দিকে তাকাচ্ছিলাম রাত। কণ্ঠটায় কি যেন একটা ছিল। রাত্রি দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। মুখ কুঁচকে বিশ্রী করে বলল, ছি, একদম না। নিভৃণ চট করে ঘুরে দাঁড়াল। সময় না দিয়ে এক হাতে বাহু ধরে রাত্রিকে কাছে টেনে নিল। ফু দিয়ে কপালের চুল সরিয়ে দুষ্টু গলায় বলল, আমাকে ছি বলা হচ্ছে? রাত্রি এদিক ওদিক দৃষ্টি ঘুরাল। বুকে হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল, হচ্ছেই তো। ছাড়ুন। নিভৃণ ছাড়ল তো নাই, বরং রাত্রির ছটফটানি বন্ধ করতে আরো শক্ত করল হাতের বাঁধন। রাত্রির ফর্সা গাল ইতিমধ্যেই রক্তিম আভায় ছেয়ে গেছে। গায়ের মৃদু কাঁপুনিটা জানান দিচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে। খুব খুব লজ্জা পাচ্ছে, কিন্তু মুখে স্বীকার করতে চাচ্ছে না। নিভৃণ তার গালটাকে আরো কয়েকগুণ রাঙিয়ে দিতে টান টান কণ্ঠে বলল, কেন আপনি তাকিয়েছিলেন না আমার বুকের দিকে? এই আপনার মাথা বরাবর জায়গাটায়। রাত্রি সুবিধা করতে পারল না কিছুতেই। বুকে জোরে ঠেস দিয়েও লাভ হল না। লোকটা এক হাতে বাহু ধরেই এত জোর অথচ সে দুহাতে ঠেলে দিয়ে সরাতে পারল না। রাগে খেয়ে চেঁচিয়ে উঠল সে। দেখলে কি হয়েছে? নিভৃণ ঠোঁট চেপে হাসল। রাত্রির অসহ্য লাগল। চরম অসহ্য, গাহিম করা অসহ্য। কোনো রকম আগাম বার্তা ছাড়া দরজার নব ঘুরল তখনই। নিভৃণ সেকেন্ডে সরে গেল। রাত্রি কিছু বোঝার আগেই হন্য বেশে ঘরে ঢুকল নিষাদ। ঢুকেই দুহাতের মাঝখানে দখল করে নিল রাত্রির হাতজোড়া। চমকে তাকাল রাত্রি। নিষাদ ভূমিকা না করেই গড়গড় করে বাক্য ছাড়ল, আপু আপনার হাতে পড়ি আপনি এখানেই থেকে যান। আপনি গেলেই আপনার এই উনি আবার ওমন হয়ে যাবে।
জানেন কাল রাতে আবার এত সাধের দামি হাতঘড়িটা টেবিলের উপর পেয়ে চুরমার করে দিয়েছে। আমি চাই না আর কোনো হাতঘড়ির এমন অকাল মৃত্যু ঘটুক। আমার ঘড়ির জীবন রক্ষার জন্য হলেও আপনি থেকে যান আপু। নিষাদের খেই হারা, ছন্ন ছাড়া, উদ্ভট কথাবার্তায় কিছুক্ষণ বিহবল চেয়ে থেকে শব্দ করে হেসে ফেলল রাত্রি। হাসি যেন থামছেই না। পেটে খিল ধরে যাচ্ছে। নিভ্রান ধমকে এগিয়ে এলো। রাখো তোর ফালতু কথা। গাড়ির চাবি কই? চাবি বের কর। দেরি হয়ে যাচ্ছে। নিষাদ কাতর চোখে তাকালো। পকেট হাতড়িয়ে চাবি বের করে নিভ্রানের হাতে দিল। গতকাল গাড়ি নিয়ে যাওয়ার পর পকেট থেকে চাবিটা আর বের করা হয়নি। রাত্রি মুখে তখনও হাসি। নিষাদ বলল, আপনি যাচ্ছেন আপু। মধ্যরাতে গণ্ডগোল হলে আমি কিন্তু আবার আপনাকে ধরে বেঁধে নিয়ে আসব। রাত্রি ওর দিল, আচ্ছা, নিয়ে এসেন। নিচতলায় নেমে গ্যারেজের দিকে যেতে গিয়েও থেমে গেল নিভ্রান। রাত্রি সমেত বেরিয়ে এলো গেটের বাইরে। হাতের ইশারায় রিকশা দাঁড় করিয়ে বলল, আজকে রিকশায় যাব। উঠুন। কথাটা বলতে বলতেই বাহুতে কপালের ঘাম মুছল সে। রাত্রি লক্ষ্য করল লিফট দিয়ে নেমে আসতে আসতেই মানুষটার পিঠের শার্ট ঘেমে ভিজে উঠেছে। ঘাড় গলা একাকার। আপনি তো এখনই ঘেমে গোসল করে ফেলেছেন। এতদূর রিকশায় যেতে পারবেন? নিভ্রান তাকে হাতে ধরে উঠিয়ে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, পারব। গাড়ির তেল শেষ। আমি ভুলে গিয়েছিলাম। আপনার দেরি হয়ে যাবে। কথাটা ডাহা মিথ্যা। গাড়িতে তেল আছে। ভরপুর তেল আছে। কিন্তু রিকশায় গেলে মেয়েটাকে একটু মন ভরে দেখা যাবে, নিঃশ্বাস প্রশ্বাসের ঘনত্ব মাপা যাবে, হাত ধরে রাখা যাবে। গাড়িতে থাকলে তো ড্রাইভ করতে করতেই সময় শেষ। প্রেম করার জন্য রিকশা হল উৎকৃষ্টতম প্রেমবাহন। নিভ্রান উঠে বসল। হুট তখন তোলাই ছিল। আকাশ স্বচ্ছ নীল। মেঘেরা ছুটি নিয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝপথেই নিভ্রান বলল, আমি কিন্তু নিতে আসব আপনাকে। দেরি হলেও অপেক্ষা করবেন। চলে যাবেন না খবরদার। রাত্রি এক পলক তাকিয়ে নীরবে সম্মতি জানাল। কেটে গেল আরও কিছুক্ষণ। নিভ্রান মাথা একটু বাড়িয়ে আকাশ দেখল। মুঠোয় থাকা রাত্রির নরম হাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে উদাস চোখে বলল, আকাশে আজ মেঘ নেই কেন রাত? মেঘ থাকলে বৃষ্টি হতো। ফেরার সময় ভিজতে পারতাম। রাত্রি চুপ করে রইল। তবে মনে মনে বেশ মেজাজ দেখিয়ে শাসিয়ে শাসিয়ে বলল, আকাশে মেঘ আসবে কোথা থেকে? স্বয়ং মেঘবালক যে আমার পাশে বসে আছেন। তাকে ছেড়ে বেহায়া মেঘবালিকারা আকাশে পাড়ি জমাবে? এত স্পর্ধা। তখনই কানে নৈশব্দর মতো বেজে উঠল, আমি মেঘবালক হলে আমার ব্যক্তিগত মেঘবালিকা আমার সাথেই আছে। অন্যরা চলে যাও আকাশে। এক্ষুনি বৃষ্টি নামিয়ে দাও। রাত্রি চমকে এদিক ওদিক তাকাল। নিভ্রান নির্বিকার আকাশে চেয়ে রয়েছে। কিন্তু সে তো স্পষ্ট শুনল মানুষটার কণ্ঠ। ছাত্রীকে পোড়ানোর ফাঁকে ফাঁকেই জানালা দিয়ে বারবার আকাশের মতিগতি পরখ করে নিচ্ছে রাত্রি। পাথর পাথর মনটাও জানপ্রাণ দিয়ে চাইছে আজ যেন বৃষ্টি নামে। কিন্তু মেঘ আর তার মনের কথা শুনছে কই? সে তো ভেসে ভেসে পাড়ি জমিয়েছে কোথাকার কোনো শহরে। আর এদিকে মেঘবালকের ব্যক্তিগত মেঘবালিকার যে এ শহরে বৃষ্টি দরকার সেদিকে গোটা আকাশের কারো খেয়াল নেই। রাত্রি মুখ ভার করল। বৃষ্টির সাথে আজ প্রচণ্ড ঈর্ষা হচ্ছে। মানুষটার যে এই বৃষ্টি ভীষণ পছন্দের। সন্ধ্যা 6টা। রাস্তার হেডলাইট জ্বলছে নিভছে। আবার কতকগুলো একেবারেই নষ্ট। আলো নেই। কয়েকটা শুকনো পাতা বাতাসে লুটোপুটি খাচ্ছে। বৃষ্টি না হলেও বাতাস ছেড়েছে।
ঠান্ডা বাতাস চুল ওড়না এলোমেলো করে দিচ্ছে নিজ দায়িত্বে। গেটের কাছাকাছি আসতেই রাস্তার ধারে নিভ্রানকে অপেক্ষা করতে দেখা গেল। গায়ে সেই আকাশী শার্টটাই, ব্রাশ করা চুলগুলো বাতাসের ঝাপটায় একটু অগোছালো। রাত্রিকে দেখা মাত্রই দ্রুত পায়ে এগিয়ে এলো সে। রাত্রির চেহারা তখন বিধ্বস্ত, মলিনতায় ছেয়ে আছে। চোখ ভেঙে ঘুম পাচ্ছে। শটান হয়ে বিছানায় গা এলিয়ে দেয়াটা এখন স্বর্গীয় সুখ মনে হচ্ছে। আপনাকে অসুস্থ দেখাচ্ছে রাত। জ্বর আছে? দেখি, বলে রাত্রির গালে গ্লায় নিজের ঠান্ডা হাতটা ছুঁয়ে দিল নিভ্রান। সেই নিবিড় ছোঁয়ায় রাত্রি কেঁপে উঠল খানিকটা। নিভ্রানের কপালে সূক্ষ্ম চিন্তার বলিরেখা, প্রিয়জনের অসুস্থতার বেদনা। গাটা হালকা গরম, তবে জ্বর ওঠেনি। রাত্রিকে কিছু বলার সুযোগ না দিয়েই সে দ্রুত একটা রিকশা থামাল। চেহারায় চাপা রাগের পরিফুষ্ট আভাস। মাথা ভর্তি চুলগুলা যখন হাত দিয়ে পিছের দিকে ঠেলে দেয়া হচ্ছে, কি যে সুদর্শন দেখাচ্ছে মানুষটাকে। রাত্রি চোরা চোখে তাকাল। সোজাসাপটা তাকালে তো আবার ধরা পড়ে যাবে। নিভ্রান যে তাকে ধরে ফেলেনি সেটা ভুল কথা। রাত্রিকে আর চোখে তাকিয়ে থাকতে দেখে সে মাথা ঝুঁকিয়ে হাসি থামাল। হাত ধরে ব্যস্ত গলায় বলল, উঠুন। রাত্রির ঘোর কাটল। কি একটা অবস্থা! লোকটা রিকশা দাঁড় করিয়ে রেখে অথচ সে নাকি ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। সেই উঠে বসল। নিভ্রান উঠলে রিকশা চলতে শুরু করল। লম্বা হওয়ার দরুন রিকশার হুটতোলা থাকলে মাথাটা একটু কাত করে নামিয়ে রাখতে হয় নিভ্রানের, নতুবা বারবার বাড়ি লাগে। এই রিকশাটা বোধহয় একটু বেশিই ছোট। ফলাফল না চাইতেও রাত্রির মাথার সাইডের সাথে তার মাথা লেগে আছে। এক হাত রাত্রির পিঠের পিচ দিয়ে নিয়ে রিকশার হুটের সাথে ঠেস দেয়া। মেয়েটার কপালের চুলগুলো উড়ে মুখের উপর সুরসুরি দিয়ে যাচ্ছে। রাত্রি লজ্জিত ভঙ্গিতে বারবার চুল, জামা ঠিক করে যাচ্ছে। কামিজের দুপাশে ফাড়া অংশটা বাতাসের উল্টো গতিতে কোলের কাছ থেকে সরে যাচ্ছে। কি বিশ্রী অবস্থা! তার উপর লোকটা এত এত কাছে। নিঃশ্বাসের বহর তার উন্মুক্ত কাঁধ জুড়ে। বাতাসে ঘোমটা পড়ে যাওয়ায় ওড়না নামিয়ে কাঁধের দুপাশ দিয়ে ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। যতবার চুল ঠিক করছে ততবার নিভ্রানের গালে হাতের উল্টোপিঠ লেগে যাচ্ছে। লজ্জায় বোধ হয়ে আরও একবার চুলের গোছা কানের পিছে গুজল রাত্রি। হাত কাঁপছে। নিভ্রানের স্পষ্ট টের পাচ্ছে মেয়েটার কাঁপুনি। খুক খুক করে গলা ঝাড়ল সে। রাত্রি একটু তাকাতেই চোখাচোখি হয়ে গেল। রাত্রি চোখ নামিয়ে নিল প্রথমে। নিভ্রান বার কয়েক পলক ঝাপটিয়ে সামনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত লজ্জার কিছু নেই। আমিই তো। কথাটা যেন লজ্জা উপশমের বদলে তা আরো শক্তপোক্ত করে দিল। রাত্রি দ্বিরুক্তি করল না, তবে মনে মনে খুব চেঁচালো, আপনি বলেই তো এত লজ্জা লাগছে। কেটে গেল আরো কিছুক্ষণ। সন্ধ্যা হয়ে গেছে বিধায় চারিপাশে তেমন আলো নেই। সব আবছায়া, আলোক শূন্য। রাত্রির চোখ পড়ল নিভ্রানের পায়ের দিকে। লোকটা দিব্যি এই ক্ষত পায়ে জুতো পরে আছে। ব্যান্ডেজ করে দিয়েছিল। আসার সময় খেয়াল করেনি। কে জানে সেটাও খুলে ফেলেছে কিনা। খানিক আমতা আমতা করে সে প্রশ্ন করল, আপনি এই পায়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? নিভ্রান আবারও উষ্ণ প্রশ্বাসের ঝড় বইয়ে দিয়ে উড় দিল, ব্যান্ডেজ করা আছে তো। সমস্যা নেই। রাত্রি শিরশির করে উঠল। কাঁধের পাশটা মনে হচ্ছে অবশ হয়ে যাবে আজ। সাধারণ কথাটাও কেমন ভয়ঙ্কর ঠেকেছে। কথা বলা যাবে না। কোনো কথা বলা যাবে না। সে কথা বললে নিভ্রানও কথা বলবে।
আর নিভ্রান কথা বললেই বিপদ। ঘোর শনি। তার সেই ভাবনা চিন্তাটা এক ধাক্কায় গুড়েবালি করে দিল ফোনের রিংটোন। নিভ্রানের ফোন বাজছে। রাত্রি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। অদৃশ্য কোনো হাত যেন ঠাস ঠাস করে কপাল চাপড়ে দিল। নিভ্রান ফোনটা পকেট থেকে বের করতেই দ্রুত তার হাতের কবজি ধরে ফেলল সে। নিভ্রান প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতেই কাটকাট গলায় বলল, আপনি ফোন ধরবেন না? নিভ্রানের প্রশ্ন আরও গাঢ় হল। রাত্রি তখনও হাত ধরে আটকে রেখেছে। বিস্মিত কণ্ঠে সে বলল, কেন? রাত্রি চোখ সরিয়ে বলল, বলেছি তাই। নিভ্রান কিছুক্ষণ নিমজ্জিত চোখে মেয়েটাকে দেখে নিল। তারপর সাইড বাটন চেপে রিংটোন বন্ধ করে হাতটা হাঁটুর উপর নামিয়ে রাখল। একটু সময় যেতেই আবার সউদ্যমে বাজতে শুরু করল ফোন। নিভ্রান এক পলক তাকাল। দ্রুত রিসিভ করে অধৈর্য গলায় বলল, ইম্পর্টেন্ট কল, 1 মিনিট রাত। রাত্রির যেন দমবন্ধ হয়ে আসল। নিভ্রান ব্যস্ত ভঙ্গিতে কথা বলে যাচ্ছে। বোঝা যাচ্ছে বেশ জরুরি। আচ্ছা, সে কি এখন অজ্ঞান হয়ে যাবে? মাথা ঘোরাচ্ছে কেন? নিভ্রান ফোন নামালো একটু পরেই। পকেটে ঢোকাতে ঢোকাতে ঠাট্টার স্বরে বলল, আপনি এত লজ্জা পান রাত? এখন তো আমারই লজ্জা লাগছে। মনে হচ্ছে কথা বলাটাও অপরাধ। রাত্রি ফাঁকা ঢোক গিলল। চাপা গলায় জোর দিয়ে বলল, অপরাধী, আপনি চুপ করুন। নিভ্রান দুর্বোধ্য হাসল। দূরত্ব কমিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল, আপনাকে লজ্জা পেলে ভীষণ সুন্দর দেখায় রাত। আপনাকে লজ্জা দেওয়ার জন্য হলেও আমি এখন অনবরত কথা বলে যাব। পথের শেষ বাঁক পর্যন্ত অপেক্ষা করার পরও বৃষ্টি নামল না। এক সদ্য প্রেমে পড়া রমণীর আকুল আবেদনেও দুফোঁটা জল গড়াল না কিপ্টে আকাশ। মনটা অভিমানী হয়ে উঠল প্রচণ্ড। মাথার উপরের রঙহীন বিস্তর সুবিশাল প্রাঙ্গণের দিকে একরা সজানা ক্ষোভ নিয়ে চেয়ে থাকার মাঝে ক্লান্ত চোখের পাতা কখন যেন এক করে দিয়ে গেল ঘুমপড়িরা। প্রেমিকা কখন যেন ঢলে পড়ল প্রেমিকের বুকের উপর। টের পাওয়া যায়নি। বাতাসের তাণ্ডব একটু ক্ষান্ত হয়েছে। ঘুমন্ত রাত্রিকে এক হাতে জড়িয়ে নিতে নিতে নিভ্রান বুঝল, এই মেয়েটাকে ছাড়া তার জীবনটা বৃষ্টিহীন বর্ষার মতো, পানসে শ্রাবণের মতো, মনহীন মানুষের মতন, বেঁচে থেকেও মৃত্যুর মতন। রাত্রি নড়ে উঠল। বুকভরা উষ্ণতার মাঝে লুটোপুটি খেয়ে আদুরে হাতে নিভ্রানের পেট জড়িয়ে ধরল। নিভ্রান তৃপ্তির শ্বাস ছেড়ে মৃদু গলায় ডাকল, চাচা। তার হালকা ডাকে পিছনে ফিরে তাকালো রিকশাওয়ালা চাচা। নিভ্রান মুখে হাসি ফুটিয়ে নিরালা স্বরে বলল, একটু আস্তে চালান। ও ঘুমাচ্ছে তো। ঝাঁকি দিল, ঘুমটা ভেঙে যাবে। আমি ভাড়া বাড়িয়ে দিবনে, আপনি একদম ধীরে ধীরে চালান। মধ্যবয়স্ক লোকটা যেন একটু হোঁচট খেল। সহসা রিকশায় যুবক যুবতী উঠলে তিনি চক্ষুলজ্জায় হলেও পিছনে ফিরে তাকানো না। তার অভিজ্ঞ মন জানে পিছনে নিশ্চিত নিষিদ্ধ কাজকর্ম হচ্ছে। এই প্রথম এমন ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে অজান্তেই হেসে উঠল সে। মাথা নাড়িয়ে সম্মতি জানাল নিভ্রানের কথায়। চলন্ত রিকশার চাকা দুটো থেমে গেল একটা সময়ে। চাচার ডাকে হুঁশ ফিরল নিভ্রানের। রাত্রি তখন শরীর ছেড়ে ঘুম দিয়েছে। চোখের পাপড়িগুলো বিন্দুমাত্রও নড়ছে না। মেয়েটা যে কি পরিমাণে ক্লান্ত তা এই নির্জীব দেহটাই সশব্দে বলে দিচ্ছে। নিভ্রান কোনো রকমে পকেট হাতড়ে মানিব্যাগ বের করল। ভাড়া মিটিয়ে দিল। নির্নিমেষ চেয়ে থেকে দ্বিধাগ্রস্ত হাতে রাত্রির কাঁধ থেকে পড়ে কোলের উপর ছড়িয়ে থাকা ওড়না গলায় তুলে দিল। গালে হাত রেখে কোমল কণ্ঠে ডাকল, রাত, উঠুন।
রাত্রি আধবোজা নয়নে পিটপিট করল। মনে হচ্ছে শরীরের গিটে গিটে ব্যথা, হাড়গুলো বাঁধা বাঁধা। নিভ্রান মাথায় হাত বুলিয়ে বলল, আপনার বাসায় পৌঁছে গেছি। নিভানো গলায় ওহ বলে রাত্রি মাথা উঠালো বুক থেকে। নিভ্রান বাহুতে রাখা হাত সরিয়ে নিল। রাত্রি এলোমেলো চুল গুছিয়ে জামাকাপড় টেনে নিতেই নিভ্রান নিষ্প্রভ স্বরে বলল, শরীর বেশি খারাপ লাগছে? রাত্রি একটু হাসার চেষ্টা করল। মলিন গলায় বলল, না, ঠিক আছি। নিভ্রান নেমে গেল রিকশা থেকে। হুট নামিয়ে দিয়ে রাত্রির পাশে যেয়ে মেজাজ করে বলল, আপনি তো সবসময়ই ঠিক থাকেন। আসুন বলে হাত বাড়িয়ে দিল সে। রাত্রি দ্বিরুক্তি করল না, চুপচাপ নেমে দাঁড়াল। রিকশাওয়ালা চাচা এক অদ্ভুত দায়িত্বশীল প্রেমিকের মনমাতানো যত্ন দেখে নীরবে হাসলেন। রিকশা নিয়ে সেখান থেকে চলে যেতেই রাত্রি বুঝল নিভ্রান ভাড়া দিয়ে দিয়েছে। লোকটার কাছে দিনকে দিন ঋণী হয়ে যাচ্ছে সে। প্রেমের ঋণ, যত্নের ঋণ, আবার টাকার ঋণ। এত ঋণ কিভাবে মিটাবে? এখন ভাড়া প্রসঙ্গে কথা বললে লোকটা রেগে যাবে। বাড়ি যাওয়ার আগে রাগিয়ে দেওয়ার দরকার নেই, আবার বড়দের সাথে খারাপ ব্যবহার করবে। অগত্যা কিছু বলতো যেও থেমে গেল সে। দৃষ্টি রাস্তায় নামিয়ে লতানো গলায় বলল, আসি। নিভ্রান চেয়ে রইল শুধু। বুকের ভেতর দাঙ্গা চলছে। এত কষ্ট হচ্ছে কেন? আবার তো দেখা হবেই। এই একদিনের বিচ্ছেদেই এত যন্ত্রণা, তবে জীবনভর বিচ্ছেদ সে কি করে সইবে? অসম্ভব। অথচ মেয়েটা কি না তাকে 7টা দিন ধরে এড়িয়ে চলছিল। সে কিভাবে সয়েছে কোনো ধারণা আছে? রাত্রি গুটি গুটি পায়ে গেটের কাছাকাছি পৌঁছে যেতেই পেছনে থেকে হাত আটকে ধরল নিভ্রান। রাত্রি চকিতে তাকাল। নিভ্রান সেই মায়া চোখে চোখ রেখে ধারালো গলায় বলল, আমাকে আর কখনো এড়িয়ে চলবেন না রাত? কখনো না। মনে থাকবে? নিভ্রানের রক্তচক্ষুর দিকে তাকিয়ে মুহূর্তেই চুপসে গেল রাত্রি। লোকটা হঠাৎ এত রেগে গেল কেন? সে তো কিছুই করেনি। বার কয়েক আমতা আমতা করে মাথা দুলিয়ে ভীত কণ্ঠে ওর দিল সে থাকবে। নিভ্রান হাত ছেড়ে দিল, যান, যে চুপচাপ ঘুমিয়ে পড়বেন। রাত্রি আবারও মাথা নাড়াল। অর্থাৎ সে ঘুমিয়ে পড়বে। নাহিদা বসেছিলেন ড্রয়িং রুমে। প্রাণহীন চোখ থেমে আছে রংচঙা টিভি স্ক্রিনে। নৌসাদ সাহেব বিকেলেই চলে গেছেন। নিশাদ আছে নিজের ঘরে। কাল তারা দুজন একসাথে বাড়ি যাবে। নিভ্রান একা থাকে। সে একাই থাকবে। এবার আর ফিরে যাওয়ার ব্যর্থ অনুরোধটা করারও সুযোগ নেই। ছেলে তো তার সাথে কথাই বলে না। নাহিদার চোখ ভিজে আসল। মেইন গেট খোলার শব্দে দ্রুত চোখ মুছল সে। নিভ্রান এসে পড়েছে। বেল বাজায়নি কারণ তার কাছে চাবি আছে। নাহিদা মুখোমুখি সোফাটায় বসেছিল। না চাইতেও চোখে চোখ পড়ে গেল। সুপ্ত অপরাধবোধটা আবারও ঝাপটে ধরল নিভ্রানকে। মায়ের সাথে এমন ব্যবহার করা তার মোটেও উচিত হয়নি। রাত ঠিকই বলেছে। শত হোক সে তো মা। চোখ লুকিয়ে উল্টোপাশে ঘুরে দরজা আটকাল সে। নাহিদা উঠে দাঁড়াল। টিভিটা বন্ধ করে দিল। নিঃশব্দে পা বাড়াল রুমের দিকে। নিভ্রান দীর্ঘশ্বাস ফেলল। মায়ের সাথে একটু কথা বলার সুযোগও কি হবে না? রাতের খাওয়া একসাথেই সারা হল, তবে খুব নিশ্চুপে। নিশাদ ছাড়া কেউই কোনো কথা বলেনি। একপাক্ষিক কথা চালিয়ে যেতে না পেরে এক পর্যায়ে নিশাদও চুপ হয়ে গেছিল। রাত তখন 11:24। ঘরের মধ্য বেশ কিছুক্ষণ পায়চারি করে অবশেষে নাহিদার রুমে বিনা অনুমতিতেই ঢুকে পড়ল নিভ্রান। নাহিদা চোখ খুলেই শুয়েছিল। হঠাৎ নিভ্রানের আগমন বেশ অবাক করল তাকে। উঠে বসতে বসতেই
নিভ্রান পাশে এসে আচমকাই তার হাত দুটো মুঠোবন্দি করে ফেলল। উল্টো পিঠে চুমো খেয়ে ছেলেমানুষি কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করা যায় না মা? নাহিদা কেঁদে উঠল। হু হু করে চোখের জল ছেড়ে দিল। মান অভিমান ভুলে হেঁচকি তুলে বলল, আমি কি তোর খারাপ চাই? মানছি মেয়েটাকে অনেক ভুলভাল বলেছি, কিন্তু তুই কি আমাকে বুঝিয়ে বলতে পারতি না? একবারও বলেছিস? বলেছিস যে ওকে ছাড়া তোর একেবারেই চলবে না? বললে কি আমি আপত্তি করতাম? আমাকে কি এতই পাষাণ মনে হয়? নিভ্রান মুচকি হেসে আবারও চুমু খেল হাতে। বলল, এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি মা। নাহিদা শান্ত হলেন না, কেঁদে চললেন অবিশ্রাম। নিভ্রান জিভ দিয়ে ঠোঁট ভেজাল। হাত বাড়িয়ে গালের পানি মুছিয়ে দিয়ে মাকে এক হাতে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতে শাসন করে বলল, আর কেঁদো না, তোমার মাইগ্রেনের ব্যথা উঠে যাবে। নাহিদা কান্না থামালেন। বুকটা হালকা লাগছে। আলতো করে নিভ্রানের মাথার চাটি মারলেন তিনি। নাক টেনে বললেন, মায়ের এত খেয়াল রাখতে হবে না। নিভ্রান মুচকি হেসে বলল, 100 বার হবে। তুমি কাল যেও না, আরও কটা দিন থেকে যাও। মেয়েটাকে আবার নিয়ে আসিস। ভালো করে কথা হয়নি, সে আসতেই চায় না। হতাশ কণ্ঠ নিভ্রানের। নাহিদা হাসলেন। নিভ্রানের কপালের চুলগুলো আঙ্গুল দিয়ে আছড়ে দিতে দিতে বললেন, বিয়ে করবি কবে? নিভ্রান অন্যমনস্ক গলায় বলল, করব তো, সময় হোক। ঘরে এসে বেশ কয়েকবার ফোন লাগিয়ে ওপাশ থেকে কোনো রূপ সাড়া পাওয়া গেল না। রাগটা আবারও দপ করে জ্বলে উঠল। মাথাচাড়া দিয়ে উঠল আগ্রাসী অনুভূতি। বাকি সব ভুলে তখন কেবল রাগটাই মুখ্য হয়ে উঠল। মেয়েটাকে বলে পর্যন্ত আসলো এড়িয়ে না চলতে, অথচ 2-3 ঘন্টা না পেরোতেই আবার অবহেলা শুরু হয়ে গিয়েছে। তার একটা কথাও মান্য করা যায় না? এত অবাধ্য মেয়েকে সামলানো সম্ভব? কখনো না। নিভ্রান আবার কল দিল। রিং হলো কিন্তু রিসিভ হলো না। এক পর্যায়ে লাইন কেটে গেল। রাগের চোটে ফোনটা সজোরে বিছানায় ছুঁড়ে মারল সে। বাউন্স করে তা ফ্লোরে ছিটকে পড়ল। ভাঙার শব্দ। না, সহ্য করা যাচ্ছে না। কাল আর কিছুতেই নরম হওয়া যাবে না। হুমকি ধামকি না দিল এই মেয়ে ভালো হবে না। মনে মনে রাত্রিকে কড়া করে কয়েকটা ধমক দেয়ার প্রতিজ্ঞা করে ঘুমাতে গেল নিভ্রান। অথচ পাগলাটে প্রেমিক মন বুঝতেই পারল না তার অবাধ্য প্রেয়সী যে প্রেমিকের কথা মেনে ঘরে ফিরেই বাধ্য মেয়ের মতন ঘুমিয়ে পড়েছে। তার আর ফোন তোলার সময় কোথায়? চলবে।